হলেন হেফাজত নেতা মামুনুল হক। বিএনপি নেতাদের অবহেলায় খালেদা জিয়ার 1 বছরের বিচার 10 বছরেও শেষ হয়নি বলছেন ওবায়দুল কাদের। গাজীপুরে 2 ট্রেনের সংঘর্ষে 5 বগি লাইনচ্যুত, 2 চালক সহ আহত অনেকে। জানাবো বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে মিত্রদের। এবং সর্বশেষ জানাবো গ্রেপ্তারের আগে নারী সহ আটক হয়েছিলেন মামুনুল হক, কি হয়েছিল সেদিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কারামুক্ত হলেন হেফাজত নেতা মামুনুল হক। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার সকাল 11টায় জামিনে মুক্তি লাভ করেছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই বাছাই শেষে শুক্রবার সকাল 11টায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। মামুনুল হক মুক্তি পাচ্ছেন এমন খবরে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কারাগারের সামনে ভিড় করতে শুরু করেন তার সমর্থকরা। মুক্তি না পাওয়ায় পরে সমর্থকরা ফিরে যান। আজ শুক্রবার তার মুক্তির সময় কারাগারের সামনে তেমন কাউকে দেখা যায়নি। বিএনপি নেতাদের অবহেলায় খালেদা জিয়ার 1 বছরের বিচার 10 বছরেও শেষ হয়নি বলছেন ওবায়দুল কাদের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য দলটির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল পর্যন্ত করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বেগম জিয়া আটক করতে গেছে আইনের ফাঁদে। তার বিরুদ্ধে মামলা করেছেন তত্ত্বাবধায়ক সরকার, তার বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো মামলা করেনি। তত্ত্বাবধায়ক সরকারের মামলায় তিনি গ্রেফতার ও বন্দী রয়েছেন। বিএনপি নেতাদের অবহেলায় বেগম জিয়ার 1 বছরের বিচার 10 বছরেও শেষ হয়নি। এটার জন্য বিএনপি নেতারাই দায়ী। তারা বেগম জিয়ার জন্য আইনি পথে ব্যর্থ হয়েছে, রাজপথে আন্দোলনের ব্যর্থ হয়েছে। বেগম জিয়ার মুক্তির জন্য রাজপথে দেখার মতো বিক্ষোভ মিছিল করতে পারেনি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার জন্যই বেগম জিয়ার শাস্তি স্থগিত রেখে বাড়িতে থাকার সুযোগ দেওয়া হয়েছে, চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এমনকি বিদেশি চিকিৎসক এসে তাকে চিকিৎসা দিচ্ছেন। বিএনপির রাজনীতি সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের বিরোধী দল নির্বাচন ঠেকাতে গিয়ে এবং আন্দোলন ঠেকানোর নামে অগ্নিসন্ত্রাস করতে গিয়ে সারা দেশে যে অবস্থা সৃষ্টি করেছে, তাদের নেতিবাচক রাজনীতি সম্পর্কে জনমনে অনীহা সৃষ্টি হয়েছে। কারণ জনগণের সম্পৃক্ততা ছাড়া কখনোই আন্দোলন সফল হওয়া যায় না। গাজীপুরে 2 ট্রেনের সংঘর্ষে 5 বগি লাইনচ্যুত, 2 চালক সহ আহত অনেকে। গাজীপুর জেলার জয়দেবপুরে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়েছে, আহত হয়েছে অনেকে। টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের একটি লাইনে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী ট্রেনটি ঢাকা থেকে তার গন্তব্যে যাচ্ছিল, আর টাঙ্গাইল কমিউনিটির উত্তরবঙ্গ থেকে ঢাকা আসছিল। দুর্ঘটনার 2 ট্রেনের চালক সহ 3 জন মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে টাঙ্গাইলে কমিউটার খুব বেশি যাত্রী ছিল না। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রুটের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে মিত্রদের। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের পর অনেকটা স্থবির সরকার বিরোধী আন্দোলন। ইস্যুভিত্তিক কর্মসূচি ছাড়া মাঠে নেই বিএনপি। মিত্র দলগুলো নিজেদের মতো করে মাঝে মধ্যে পৃথক কর্মসূচি পালন করছে। প্রায় 4 মাস ধরে হচ্ছে না লিয়াজো কমিটির বৈঠক, নেই যুগপৎ কর্মসূচিও। সমমানের রাজনৈতিক দলগুলো নিয়ে কোনো দিক নির্দেশনা না থাকায় বেশ কয়েকটি দল একেবারে নিষ্ক্রিয় ভূমিকায়। অভ্যন্তরীণ কোন্দল চলছে মিত্র দলগুলোর নেতাদের মধ্যে। সরকার বিরোধী 1 দফা আন্দোলনের লক্ষ্য অর্জন না হয় ক্রমেই বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে সমমনা দলগুলোর। কেউ কেউ পরিবেশ পরিস্থিতি বুঝে নিজেকে গুটিয়ে নিয়েছেন, আবার ছোট ছোট দলগুলো বিএনপির বিরুদ্ধে অবমূল্যায়নের অভিযোগও তুলেছে। এমন পরিস্থিতিতে বিএনপির সঙ্গে দূরত্ব কমাতে নিয়মিত বৈঠক করার কথা জানিয়েছে একদল শরিক দল। শক্তি সঞ্চার করে নতুন কর্মসূচি নিয়ে আবারও একসঙ্গে মাঠে নামতে চান তারা। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে সব তথ্য। অবশ্য বিএনপি নেতাদের দাবি, সরকার বিরোধী আন্দোলনের 63টি সমমনা রাজনৈতিক দল আন্দোলন মাঠে রয়েছে। জাতীয় নির্বাচনের পর গণতন্ত্র মঞ্চ সহ আরো কয়েকটি শরিক দলের সঙ্গে একবার বৈঠক হয়েছে। রমজান ঈদের পর এখন দাবদাহ চলছে, যে কারণে নিয়মিত বৈঠক করা যায়নি। পরিস্থিতিটি স্বাভাবিক হলে সব মিত্র রাজনৈতিক দলের সঙ্গে আবারও বৈঠক করা হবে। বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা যুগান্তরকে বলেন, বিএনপি ও সমমনা আন্দোলনের সাময়িকভাবে কিছুটা ধীর গতিতে চলছে। 1 দফায় আন্দোলনের ঘোষণা হওয়ার পর থেকে নির্বাচনকালীন সময় পর্যন্ত নানা বিষয় নিয়ে দলের নীতি নির্ধারকরা আলোচনা করছে। সমমনা দলগুলো একই কাজ করছে, কিছুটা এগিয়ে তৈরি হয়েছে।
বিএনপি নীতি নির্ধারণী পর্যায় থেকে আগামী দিনের কর্মসূচি চূড়ান্ত করার আগে সমমনাদের সঙ্গে বৈঠক করা তাদের মতামত গ্রহণ করবে। বিষয়টি অন্যভাবে দেখার সুযোগ নেই, তারা গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। সূত্রমতে যুগপৎ আন্দোলনে না থাকলে একই কর্মসূচি পালন করা হবে। বিএনপির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এই দলটি প্রথম আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই নিয়েও বিএনপির সঙ্গে ফের দূরত্ব তৈরি হয়। এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে জামায়াতের একাধিক নেতার সঙ্গে কথা হয়। পরবর্তী সময়ে জামায়াতে তাদের সিদ্ধান্ত থেকে সরে এসে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। তবে উপজেলা নির্বাচন নিয়ে দলটির হাইকমান্ড অন্য শরিকদের সঙ্গে কথা বলেনি, যে কারণে শরিকটা অসন্তুষ্ট। এছাড়াও জাতীয় নির্বাচনের পর কোনো কর্মসূচি নিয়ে শরিকদের মতামত নেওয়া হয়নি। শুধু উপজেলার ভোট বর্জনের লিফলেট বিতরণের বিষয়ে সমমনা দুটি জোট ও কয়েকটি মিত্র দলের সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা কথা বলেছেন। সব মিলিয়ে যুগপৎ আন্দোলনে থাকা বিএনপির 6 রাজনৈতিক দলের সাথে কথা। তবে বিএনপি ও সমমনাদের কেউ কেউ দাবি করেছেন কয়েকজন নেতা সরকারের সঙ্গে আঘাত করে চলছেন। তাদের বিষয়ে বিএনপির হাইকমান্ডের কাছে সুস্পষ্ট তথ্য রয়েছে। আন্দোলনকালীন সময় বিএনপির বিভিন্ন কৌশলে তথ্য সরবরাহ করেছে তারা। এখন তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে, যে কারণে কিছুটা সময় নিচ্ছে বিএনপি। তবে পৃথকভাবে দল ও জোটগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। জানতে চাইলে বিএনপির অন্যতম মিত্র লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বলেন, নির্বাচনের পর দলীয়ভাবে কোনো বৈঠক এখনো হয়নি। আমাদের পক্ষ থেকে কোনো কর্মসূচি নেই, কারণ রোজা গেল, ঈদ গেল, পরে প্রচন্ড দাবদাহ চলছে। অবশ্যই আমরা একসঙ্গে আছি, কোনো দূরত্ব নেই। কর্মসূচি যখন আসবে আলাপ আলোচনার মাধ্যমে একসঙ্গে পালন হবে। বিএনপি মিত্র দলের অনেকেই বলছেন 2022 সালের ডিসেম্বর থেকে বিএনপির সঙ্গে যুগপৎভাবে সরকার বিরোধী আন্দোলন করছে সমমনা দলগুলো। এক দফা আন্দোলনের কর্মসূচির মাধ্যমে এ ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছিল। নেতাদের মূল্যায়ন, তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সঙ্গে সমমনাদের বিশেষ প্রয়োজন ছাড়া তেমন একটা যোগাযোগ নেই। কয়েকটি দল ও জোটের সঙ্গে সম্পর্ক রাখলেও এ ধরনের কথা বলা হয়েছে। কেউ কেউ বলছেন সরকার বিরোধী প্রতিটি কর্মসূচিতে সমমনা নেতারা অংশ নিয়েছেন। ঢাকা ও ঢাকার বাইরে ভোট বর্জন আন্দোলনকে গতিশীল করতে ভূমিকা রেখেছেন। বর্তমান পরিস্থিতিতে কোনো কর্মসূচি না থাকায় অনেকে অলস সময় পার করছেন। মিত্র দলগুলোর বেশ কয়েকজন শীর্ষ নেতা প্রায় অভিন্ন তথ্য দিয়ে জানান, এক দফার যুগপৎ আন্দোলন নিয়ে নেতাকর্মীরা আশাহত। নির্বাচনের পরে সমমনা দলগুলো ক্রমেই গুরুত্ব হারাচ্ছে। কেউ কেউ নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে, ইস্যুভিত্তিক কর্মসূচিতে নিষ্ক্রিয় থাকছে। এতে বিএনপির সঙ্গে দূরত্ব আরো বাড়ার শঙ্কায় আছেন মিত্ররা। তবে বিএনপির সঙ্গে বেশ কয়েকটি ইসলামিক দলের সম্পর্কের উন্নতি ঘটেছে। সরকার বিরোধী আন্দোলনের লক্ষ্য ইসলামিক দলগুলো নিজেদের মধ্যে বন্ধন মরিয়া হচ্ছে। একটি লিয়াজো কমিটির নেতা ও দলের কেন্দ্রীয় যুগ্ম সচিব কথা বলে জানা গিয়েছে। আনুষ্ঠানিকভাবে বিএনপির লিয়াজো কমিটির নেতা ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সমমনা দলগুলো নেতাদের সঙ্গে আমাদের সম্পর্ক আগের মতোই আছে, যোগাযোগ হচ্ছে, আনুষ্ঠানিকভাবে বসা হয়নি। তাদের সভা সমাবেশ আমরা যাচ্ছি, আমাদের কর্মসূচিতে তারা অংশ নিচ্ছেন। সব মিলিয়ে সম্পর্ক ভালো আছে। গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, 13 জানুয়ারির পর আনুষ্ঠানিকভাবে লিয়াজো কমিটির কোনো বৈঠক হয়নি। বিএনপি তাদের মতো করে নানা কর্মসূচি দিচ্ছে। গণতন্ত্র মঞ্চ স্বতন্ত্রভাবে কিছু কিছু কর্মসূচি দিচ্ছে। তবে বিএনপির সঙ্গে আমাদের আনুষ্ঠানিকভাবে যোগাযোগ আছে, আলাপ আলোচনা চলছে। আনুষ্ঠানিকভাবে আমরা লিয়াজো কমিটি বসে আন্দোলন কর্মসূচি এখনো নিতে পারিনি। আশা করি বিএনপির আন্দোলনের রিভিউটা শেষ করলে হয়তো আমাদের সঙ্গে বৈঠক হবে। এরপর হয়তো কিছু কর্মসূচি যৌথভাবে আসতে পারে। 12 দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, একতরফা নির্বাচনের পর বিএনপির সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে। কোনো কোনো ক্ষেত্রে 12 দলীয় জোটের সম্পর্ক আরো গভীর হচ্ছে। লিয়াজো কমিটির বৈঠক না হলেও যোগাযোগ আছে। তার অংশ হিসেবে বিএনপির সঙ্গে আমরাও উপজেলা নির্বাচন বর্জন করছি, নানা ইস্যুতে কর্মসূচি পালন করেছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক সম্পর্ক দ্রুত করা হয়েছে। গেল আন্দোলনেও একসঙ্গে ছিলাম, সম্পর্কে আছি, দু দলের মধ্যে বিভিন্ন দাওয়াতে অংশগ্রহণ করছি। গ্রেপ্তারের আগে নারীসহ আটক হয়েছিলেন মামুনুল। কি হয়েছিল সেদিন? প্রায় 3 বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁও এক রিসোর্টের রুমে নারীসহ আটক হয়েছিলেন হেফাজতে ইসলামের বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। এরপর তাকে সেখান থেকে ছিনিয়ে নেয় তার অনুসারীরা। সেদিন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করে সড়ক অবরোধ করেন। বেশ কিছু সময়ের জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে এসব ঘটনার আরও কিছু মামলায় মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। 3 বছরের অধিক সময় কারাবাসের পর শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি হন মামুনুল হক। এরপর ফের আলোচনায় উঠে আসে সাবেক হেফাজত নেতার নাম। এদিকে মামুনুলের মুক্তির খবরে গতকাল রাত থেকে কারাগারের সামনে ভিড় জমান হেফাজত নেতাকর্মী সহ তার অনুসারীরা। এরপর আজ সকালে তার মুক্তির পর নেতাকর্মীদের উচ্ছ্বসিত দেখা যায়। প্রসঙ্গত 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজতের নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। সেদিনের ঘটনা সম্পর্কে রয়্যাল রিসোর্টের ব্যবস্থাপক লাল মিয়া জানিয়েছেন,
দুপুরের দিকে মামুনুল হক তাদের রিসোর্টের 501 নম্বর কক্ষে উঠেন। এরপর সেখান থেকে লোকজন জড়ো হয়। ঘটনাস্থলে ইউএনএ পুলিশ সহ অনেকে আসেন। সন্ধ্যা 7:30টার দিকে মামুনুল হক রিসোর্টের এক রুমে আটকা থাকে। এই খবর পেয়ে হেফাজতে ইসলামের কয়েকজন লাঠিসোঁটা নিয়ে সেখানে ভিড় জমায়। তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং সেখানে ভাঙচুর চালায়। এই ঘটনার পর থেকে ঢাকায় মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক। 15 দিন পর 18 এপ্রিল ওই মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে 30 এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। গ্রেপ্তারের পর থেকে এ সময় মামলায় কারাগারে ছিলেন। 2021 সালে 18 এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর কারাগারে ছিলেন মামুনুল হক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।